পুলিশের সামনে সব সত্যি বলে দিয়ে রুদ্রর মুখোশ খুলে দিল ঈশিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তমালের অপারেশন করছে। তারপরে তমালের অপারেশন করা শেষ হয়ে গেলেই তখন ডক্টর আসে। আর আসলেই সবাইকে জানায় যে অপারেশন সাকসেসফুল হয়েছে। তখন তো সবাই খুশি হয়ে যায়, খুব খুশি হয়ে যায়। তারপরে ডক্টর বলতে থাকে, কিন্তু ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা এখনো কিছু বলতে পারছি না। তবে উনি অনেকটা ভালো আছে এখন, চিন্তা করবেন না। তখনই শানু বলতে থাকে, আমার ছেলেটা বেঁচে যাবে তো? তখন ডক্টর বলতে থাকে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তারপরে দেখা যাবে ডক্টর চলে গেলে কাবেরী লাবুকে বলতে থাকে, লাবু, ফুলকিকে জানা যে তমালের অপারেশন সাকসেসফুল হয়েছে। তখনই অংশুমান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এখনই জানাচ্ছি। ওইদিকে লাবু কাবেরীকে বলতে থাকে, কাকিমণি, এবার সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো, তুমি একদম চিন্তা করো না। তারপরে দেখা যাবে ওইদিকে ফুলকি পুজো দিতে থাকে। তখনই মাথা ঘুরে পড়ে যেতে লাগলে রোহিত ফুলকিকে ধরে নেয়। তারপরে দুজন মিলে একসাথে পুজো দেয়। আর রোহিত বলতে থাকে, ফুলকি, দেখো, তমাল ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। ঠিক তখনই রোহিতকে ফোন করে অংশু। ফোন করে সবটা বললে রোহিত শুনে খুশি হয়ে যায় আর বলতে থাকে, ফুলকি, সব সত্যি হয়েছে, তোমার মা কালী আমাদের কথা শুনেছে। তখনই ওরা পুজো দিয়ে সেখান থেকে বেরোতে থাকে। ওইদিকে দেখা যাবে রুদ্র খুব রেগে থাকে। তখনই তেওয়ারি আসলে তেওয়ারিকে একটা ঠাসিয়ে চড় মারে রুদ্র আর বলতে থাকে, অপদার্থ, একটা কাজ ঠিক মতো করতে পারলে না? একটা মেয়ে মানুষ, তাকে কি না ধরতে পারলে না? ২ দিন হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। আর তুমি এখন এসেছো আরেকটা কাজ দিলাম রোহিতকে আটকানো, সেটাও পারলে না। তখন তেওয়ারি বলতে থাকে, কি করব দাদা, আমি তো ভাবতে পারিনি যে ম্যাডাম এত ছদ্মবেশ নিতে পারে। ম্যাডাম তো ওখান থেকে পালিয়ে গেছে। আর ওইদিকে রোহিতকে আমরা আটকেই ফেলেছিলাম। কিন্তু কি করব বলুন তো? আমার মুখোশটা যে খুলে ফেলছিল, করলে তো আরেক সর্বনাশ হয়ে যেত। তাই ওখান থেকে আমরা পালাতে বাধ্য হয়েছিলাম। তখনই রুদ্র বলতে থাকে, হ্যাঁ, তোমাদের দিয়ে তো একটা কাজের কাজ কিছুই হয় না, অপদার্থ। তোমাকে পিটালে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত না, তোমাকে ইচ্ছে মতো পিটাতাম আমি। কিন্তু তোমাকে পিটালে তো আর কোনো কিছু সমাধান হবে না, তাই না? তখনই তেওয়ারি বলতে থাকে, দাদা, আসলে ঈশিতা ম্যাডাম যাওয়ার আগে কলকাতা অভয়দার সাথে কথা বলেছিল। তখন এই কথা বলতেই রুদ্র বলতে থাকে, মন গড়া কথা বললেই হলো নাকি? তখন তিওয়ারি বলতে থাকে, না দাদা, মন গড়া কথা বলছি না। এখানে ওই ঈশিতা ম্যাডাম যাওয়ার আগে ডাস্টবিনে তার সিম কার্ডটা ফেলে রেখে গিয়েছিল। সেই সিম কার্ড থেকেই কল লিস্ট আমি চেক করেছি যে উপকূল বঙ্গীয় পার্টির অভয়দার সাথে সে যোগাযোগ করেছিল। তা শুনে রুদ্র পুরো রেগে যায় আর বলতে থাকে, কি বলছো? তখন তেওয়ারি বলে, হ্যাঁ, আমি প্রমাণ নিয়ে এসেছি। তখনই তেওয়ারি নিজের ফোনটা বের করে কল লিস্ট দেখাতে থাকে। দেখে রুদ্র পুরো চমকে যায় আর বলতে থাকে, কি? ঈশিতা? ঈশিতা আমাদের দলের লোকের কাছে আমার নামে বদনাম বলবে, আমার সব কুকীর্তি ফাঁস করে দেবে? এটা তো হতে দিতে পারি না। এটা কিছুতেই হতে পারে না। অভয়ের সাথে যোগাযোগ করেছো? কি ভেবেছে যে অভয়ের সাথে যোগাযোগ করে বেঁচে যাবে? কিছুতে বাঁচতে পারবে না। শোনো কি বলছি। জানি পারবে না, তারপর চেষ্টা তো করতে পারবে। শোনো, ফুল স্পিডে কলকাতা রওনা করো। ২-২.৫ ঘন্টা সময় লাগবে, এর বেশি তো লাগবে না। তারপরে ওই ঈশিতাকে একদম উড়িয়ে দাও, শেষ করে দাও। বুঝতে পেরেছো? তখন তেওয়ারি বলে, ঠিক আছে দাদা। এই বলে তেওয়ারি সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে ঈশিতা তমালকে যে হসপিটালে রেখেছে সেই হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, অভয়দা তো লাস্ট এই জায়গার কথাই বলেছিল। আচ্ছা, অভয়দাকে একটা ফোন করব? না না, কি করে ফোন করব? নতুন সিম কার্ড লাগবে তো। আর নতুন সিম কার্ড ভরলেও তো এই মোবাইল থেকে লোকেশন চেক করে তো আমাকে ধরে ফেলবে। না না, কি করব? এই মোবাইলটা আমাকে ফেলে দিতে হবে, যে করে হোক। তারপরে একটা দোকান থেকে একটা ব্যাগ নিয়ে সে ডাস্টবিনে মোবাইলটা ফেলে দেয়। আর ঈশিতা তখনই ফুলকি আর রোহিতকে দেখতে পায়। তখন ঈশিতা বলতে থাকে, ফুলকি না? তখনই ঈশিতা লুকিয়ে রোহিত আর ফুলকির কথা শুনতে পায়। তখনই রোহিত অংশুমানকে ফোন করে। আর অংশুরা আসলেই ফুলকি বলতে থাকে, তমাল দাদা এখন শরীর কেমন? তখন অংশু বলতে থাকে, হ্যাঁ ঠিক আছে, ডক্টর বলেছে, কিন্তু ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তখনই ধানু বলতে থাকে, আমার কি প্রাণবন্ত ছোটটা ভাই এখন চারদিকে নল লাগিয়ে শুয়ে আছে, দেখলে কি যে কষ্ট লাগে কি বলবো। তখনই এই নিয়ে ওরা কথা বলতে থাকলেই তখন ঈশিতা শুনে কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, বেচারা তমাল, ওকে আমি বাধ্য হয়ে শুট করেছিলাম, কিন্তু ওই রুদ্রদার জন্য যে আমি শুটটা করেছি, সেই রুদ্রদাই আমাকে এভাবে মেরে ফেলার চেষ্টা করছে। কি করব আমি? কি করব? আমি তো নিজেকে বাঁচাতেও পারছি না। আমার তো ভালোও লাগছে না। কি করব আমি? তমালটার এই অবস্থা আমার জন্য হয়েছে, আমার জন্য। কিন্তু তমালকে কি আমি একবার দেখে যাব? না না, যদি আমাকে চিনে ফেলে কেউ? ওইদিকে ফুলকি কথা বলতে বলতে ঈশিতার দিকে তাকায়। তাকালেই তখন ফুলকি চিনতে পারে না। তখন ঈশিতা বলতে থাকে, না, এখান থেকে আমাকে চলে যেতে হবে, যে করে হোক, না হলে আমাকে দেখলে ওরা চিনে ফেলবে। তখন ঈশিতা পালাতে গেলেই তেওয়ারিদের দেখে ঈশিতা পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, ওরা এখানেও চলে এসেছে? কি করে চলে আসলো এখানে? তাহলে কি অভয়দা আমার সাথে বেমানি করলো? অভয়দাই ওদের খবর দিয়ে দিল? না না, এটা হতে পারে না। আমাকে এখান থেকে পালাতে হবে। এই বলে ঈশিতা পালাতে থাকে। তখন ফুলকি বলতে থাকে, এ কি, উনি চলে গেল কেন? কি হলো?
উনি কি ভয় পেল কোনো কারণে? না না, আমাকে দেখতে হবে। আর হাঁটা চলাটা এত পরিচিত মনে হলো কেন? এই বলে ফুলকিও পিছন পিছন দৌড়াতে থাকে। তারপর ঈশিতা লুকিয়ে পড়লে ফুলকি সে রাস্তায় দেখতে পায় কেউ নেই। তখন বলতে থাকে, কোথায় চলে গেল? হসপিটালের পাশের রাস্তা, অথচ এত শুনশান জায়গা। কি হলো? ওইদিকে অংশু আর রোহিত ফুলকিকে খুঁজতে থাকে। তখনই অংশু রোহিতকে বলতে থাকে, একটা ফোন করো। তখন ফোন করলে ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যার আছি, আমি এই হসপিটালের পাশের গলিতে আছি, আমি আসছি। ঠিক তখনই ঈশিতা সেখান থেকে একটা ট্যাক্সি ধরতে গেলেই তখনই তেওয়ারিরা লোকজন নিয়ে চলে আসে। আর সে বলতে থাকে, ম্যাডাম একদম নড়াচড়া করবেন না, চুপ করে দাঁড়িয়ে পড়ুন। তখনই ঈশিতা বলতে থাকে, তেওয়ারি আমি কিন্তু এখন চিৎকার করব। তখনই বাঁচাও বলে ঈশিতা চিৎকার করলেই ফুলকি বলতে থাকে, ঈশিতাদির গলা না? তখন রোহিত ফোনে শুনতে পায় আর শুনে বলতে থাকে, ঈশিতা? ঈশিতা এখানে কোথা থেকে আসলো? তখনই ফুলকি বলতে থাকে, দেখি তো ওখানে কি হচ্ছে। এই বলে ফুলকি এগিয়ে এসে তেওয়ারিদের সবগুলোকে মারপিট করতে থাকে সবগুলোর সাথে। ঠিক তখনই রোহিত আর অংশ সেখানে চলে আসে। আর ওদেরকে দেখে তেওয়ারিরা সেখান থেকে পালিয়ে যায়। তখন ঈশিতাকে দেখেই ফুলকি বলতে থাকে, চিংড়ি দিদি আপনি এখানে? তখনই ঈশিতা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকে এখানকার কোনো একটা থানায় নিয়ে চলো, আমি সিলিন্ডার করব, আমি আমি আত্মসমর্পণ করতে চাই। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় রোহিত, ফুলকি ওরা। তখন ফুলকি বলতে থাকে, তুমি আবার তমাল দাদার ক্ষতি করতে এসেছিলে? এই ছদ্মবেশ নিয়ে তমাল দাদাকে শেষ করতে এসেছিলে? আমরা আমরা কত চেষ্টা করছি তমাল দাদাকে ঠিক করার, আর তুমি আবার মারতে এসেছো? তখন ঈশিতা বলে, না না ফুলকি, তুমি আমাকে ভুল বুঝছো, প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি আমি ভুল করেছি, আমি তাই আত্মসমর্পণ করতে চাই, আমাকে মেরে ফেলতে চায় আমাকে। তখন রোহিত বলে, নাটক করার জায়গা পাও না? তোমাকে কে মারতে চায়? তখন অংশু বলতে থাকে, রোহিত ওর সাথে এখানে এভাবে কথা বলা ঠিক হবে না, চলো থানায় ফোন করছি। এই বলেই গঙ্গার ধারে থানায় ফোন করে অংশুমান আর ফোন করে হেল্প চায়। তখনই থানা থেকে লোকজন চলে আসতে থাকে। ওইদিকে দেখা যাবে রুদ্র বসে আছে। তখনই তেওয়ারি ফোন করে সবটা জানালে রুদ্র বলতে থাকে, কি ঈশিতা আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে? এটা কি করে হলো? তখনই রুদ্র পাগলের মতো করতে থাকে। তখন সেখানে শালিনী চলে আসে। আরে সে বলতে থাকে, রুদ্রদা কি হয়েছে? তখন রুদ্র বলতে থাকে, তুমি বুঝতে পারছো ঈশিতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তখনই শালিনী বলতে থাকে, আমি বুঝতে পারি না, আমিও তো খবর পেলাম তমালেরও অপারেশনটা হয়ে গেছে জানো, আর অপারেশন সাকসেসফুল হয়েছে। ওই যে রোহিত যার মাধ্যমে ওই অর্গানটা পেয়েছিল সেই আমাকে জানালো। আমার না মনে হয় কি ফুলকি দাসদের না কোনো উপরালাই সাহায্য করছে, আমার না ভালো লাগছে না, ফুলকি দাসের কেরিয়ারটা জাস্ট শেষ হয়ে যেত। তখনই রুদ্র বলতে থাকে, তুমি ফুলকি দাসের কেরিয়ার নিয়ে পড়ে আছো? বক্সিং বক্সিং, তুমি বুঝতে পারছো ঈশিতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণ। তখন শালিনী বলতে থাকে, আত্মসমর্পণ করেছে কোথায়? তখন রুদ্র বলে, আমি জানি না, আমি জানি না। তখনই শালিনী বলতে থাকে, আচ্ছা বসো, মাথা গরম করো না। ও আত্মসমর্পণ যখন করেছে, তোমার ব্যাপারে সবকিছু বললেও তার থেকে বাঁচার সমাধানও তো আছে। ভাবো ভাবো, চিন্তা করো, জল খাও। তারপরে জল খেয়ে রুদ্রকে বলতে থাকে, আচ্ছা বড়বাবু কোনোভাবে হেল্প করতে পারবে না? ওনার তো কলকাতার পুলিশের সাথে অবশ্যই যোগাযোগ আছে। তখনই রুদ্র বলতে থাকে, হ্যাঁ বড়বাবু, দাঁড়াও ফোন করছি। তখনই বড়বাবুকে ফোন করে রুদ্র অফিসে আসার কথা বলে আর বলতে থাকে, জানো তো একটা ভোটের জন্য ফেল করে না এখন আমার টাকা পয়সাও ফুরিয়ে গেছে, সব আমদানি ফুরিয়ে গেছে। না যে করে হোক ওই ঈশিতার মুখ আমাকে বন্ধ করতে হবে, করতেই হবে। তখন এই কথা বলে রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে থানায় নিয়ে যায় ঈশিতাকে। তখনই ফুলকি বলতে থাকে, স্যার এবার ওকে বলুন সবটা বলতে, ওর নাটকটা আমার ভালো লাগছে না। বলো, তুমি কেন হসপিটালে গিয়েছিলে চিংড়ি দিদি? তুমি তো তমাল দাদাকে শেষ করে দিয়েছো। তখন ঈশিতা বলতে থাকে, আমি সবকিছু বলবো, বলবো সবকিছু, আগে বলো তমাল কেমন আছে। তখনই রোহিত বলতে থাকে, তুমি নাটক করছো? তমাল কেমন আছে? তমালকে মেরে ফেলতে চেয়ে আবার তমাল কেমন আছে সেটা জানতে চাইছো তুমি? তুমি আবার তমালকে মারতে চাও? তখন ঈশিতা কাঁদতে থাকে আর বলতে থাকে, না বিশ্বাস করো, আমি আমি তমালকে মারতে চাইনি। তখনই ঈশিতা বলতে থাকে, আমি সবটা বলবো। তারপরে ঈশিতা রুদ্রর সবকিছু বলে দেয়। আর ওইদিকে অবাক হয়ে যায় রোহিত, ফুলকি আর অংশু। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।